আজকে অনেকগুলো প্রস্তাব উঠে এলো, যার মধ্যে একটা প্রস্তাব হচ্ছে যে টিকিট নিয়ে একটা প্রস্তাব এসেছিল। তো আমি প্রথমে সেটা জানতে চাইবো আপনার কাছে যে যিনি একজন দাবি করছিলেন যে যাতে আরও বেশি টিকিট পাওয়া যায়, এ ব্যাপারটাই যদি কিছু। দেখুন, টিকিট আমরা যথেষ্ট মাত্রায় দিয়ে থাকি। এবার যেটা ওনার দাবি ছিল সেটা হলো কমপ্লিমেন্টারি টিকিট। ফুটবল খেলাটাও কিন্তু টাকার উপরে ভিত্তি করে, মানে টাকা থাকলে ভালোভাবে কাজ করা যাবে, ভালো খেলা হবে, ভালোভাবে দেখানো যাবে, সব কিছু ভালো করা যাবে। আর টাকা না থাকলে 8-5টা অর্গানাইজেশনের মতন আইএফএও কিন্তু দুস্থ হয়ে পড়বে। আমরা যদি অত্যাধিক ফ্রি টিকিট দিই সেক্ষেত্রে আইএফএর আর্থিক ক্ষতি হয়, সেটা কখনোই কাম্য না। যেটা আমাদের প্রেসিডেন্টও তখন মেনশন করছিলেন যে আগে ছিল 1,20,000 টিকিট, সেখান থেকে এখন টিকিট হয়ে গেছে 62,000। প্রত্যেকটা ক্লাব যারা ফুটবল নিয়ে 12 মাস কাজ করে তাদের সম্মানার্থে আমরা একটা টিকিট দিয়ে থাকি, ফ্রি টিকিট। এছাড়াও আমরা একটা কোটা সিস্টেম করেছি যে প্রত্যেকটা ক্লাব অ্যাসিওর্ড প্রাইস টিকিট পাবে, কারণ তাদের অনলাইন বা গেট সেলের লাইন দিয়ে দাঁড়াতে হবে না। তারা যদি ক্লাব থেকে জানিয়ে দেয় যে এই ডিনোমিনেশনের প্রাইস টিকিট আমাদের দরকার, আমরা তাহলে সেই টিকিটটা তাদেরকে অ্যাসিওর করি এবং সেই টাকাটা জমা দিয়ে টাকার বিনিময়ে তারা টিকিটটা নিতে পারে। আজকে যদি যারা আমরা ফুটবল নিয়ে কাজ করি তারা খেলা দেখতে টিকিট না কেটে যাই, তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি যে সমর্থক সভ্যরাও টাকা না দিয়েই খেলা দেখতে আসতে চাইবে, তারা টাকা দিয়ে আসবে? এটা কি এক্সপেক্ট করা সম্ভব? একটা কথাই আছে ইংরেজিতে যে লিড বাই এক্সাম্পল। তো আমি যদি খেলা দেখতে যাওয়ার জন্য আমার টিকিটটা অন্তত কেটে যাই, তাহলে আমায় দেখে আর 5 জনও টিকিট কেটে আসবে। এবং ক্লাবের মূল কর্মকর্তাদের যেটুকু টিকিট লাগতে পারে সেটা আমরা অলরেডি ফ্রি দিই, তাদের সম্মান জানিয়ে যে তারা যেহেতু নিজেদেরকে ফুটবলে নিয়োজিত রেখেছে, তারা দৈনন্দিনভাবে ফুটবলের সাথে যুক্ত, ফুটবল নিয়ে এত কাজ করছে, তাদের সম্মানার্থে তাদের একটা টিকিট আমরা দেই। এবং আজকে সিএবিতেও তাই হয়, কিছু ফ্রি টিকিট সিএবি দেয় আর বাকি টিকিট লোকে কিনে নেয়। না, আমরা বন্ধ করার পথে হাঁটছি না, কিন্তু কমপ্লিমেন্টারি আমরা একটা ভদ্র নাম্বার অফ কমপ্লিমেন্টারিজ দেওয়ার চেষ্টা করি, তার বেশি দিই না। কারণ তাহলে কী হয়, প্রাইস টিকিটের সেলটা পড়ে যায় এবং টিকিট কিন্তু খুব বেশি থাকে না আমাদের বিক্রি করার মতো। তো সেক্ষেত্রে আমরা যদি খুব বেশি ফ্রি টিকিট দিয়ে দিই, তাহলে এই যে ম্যাচ অর্গানাইজিং কস্ট সেটাও কিন্তু আমরা মিট করতে পারবো না। এবং তাতে কী হবে, আইএফএ আর্থিকভাবে দুস্থ হয়ে পড়বে এবং তাতে বাংলার ফুটবলের ক্ষতি হবে। আমরা ডেভেলপমেন্টে কোনো টাকা খরচা করতে পারবো না। আমরা অন্য আর 5টা কাজ সুস্থ সুন্দরভাবে করতে গিয়ে টাকা দরকার, সেই টাকার যদি ফ্লো না থাকে, সেই টাকার যদি অ্যাভেলেবিলিটি না থাকে, তাহলে সেই কাজগুলোই আমাদের কম্প্রোমাইজ করতে হবে, তাতে বাংলার ফুটবল ক্ষতিগ্রস্ত হবে। সেটা তো আমরা কেউই চাই না। আজকে আরও একটা প্রস্তাব উঠে এসেছে, যখন সবাই বলছে যে সুনীল ছেত্রীর পর ভারতীয় ফুটবলের আইকন বা টর্চ বেয়ারের কে, এই প্রশ্নও বেশ কয়েক বছর ধরে চলছে। সেখানে দার্জিলিং জেলার প্রতিনিধিরা, দার্জিলিং গোর্খা হিল পার্বত্য পরিষদের যে প্রতিনিধিরা ছিলেন, তারা বলছেন যে আমাদের ওখানে 17টা একাডেমি চলে, প্রচুর ফুটবলার, ফুটবলের এক্সপোজারটা তাদের দেওয়া হোক। দেখুন, আমি আপনাকে বলি, আগে বাংলার ফুটবল নির্বাচন হতো কলকাতা থেকে, বাংলা টিম। এখন কিন্তু আমাদের কোচরা ডিস্ট্রিক্টে যাচ্ছে। আগের বছর আমরা কোচ পাঠাতে পারিনি, আমরা যেটা করেছিলাম প্লেয়ারদের ডেকে নিয়েছিলাম ডিস্ট্রিক্ট থেকে ট্রায়ালে। এখন কিন্তু জুনিয়র, সাব জুনিয়র বা এগুলোয় আমরা কোচদের পাঠিয়ে দিয়েছি বিভিন্ন ডিস্ট্রিক্টে হাব করে। উনি যেটা বলছেন যে যদি দার্জিলিংয়ে করা যায়, এবার দার্জিলিংয়ে করা যায় না, দার্জিলিংয়ের প্লেয়ারদের হ্যাঁ, তো আমরা সিএফএল এক্সপোজার দেওয়া যায়। আমাদের এখানে প্রচুর প্লেয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসে বাংলা কেন, বিভিন্ন রাজ্য থেকে এসে সিএফএলে খেলে। তো তাদের যদি প্লেয়ার থাকে, নিশ্চয়ই তারা এসে খেলতে পারে। এবং যেটা বুঝতে হবে যে একটা লজিস্টিক্যাল চ্যালেঞ্জও আছে, যেটা কনসিডার করার ব্যাপার আছে। দার্জিলিং থেকে যদি একটা টিম খেলে, তার পক্ষে কি দৈনন্দিনভাবে কলকাতায় এসে লিগ খেলা আদৌ সম্ভব? কোনো কাজ করার আগে যেটা দেখতে হয় যে লং টার্ম ফিজিবিলিটি কী। একটা টিম আমি দার্জিলিং থেকে যদি অ্যালাউ করি সিএফএল, সেই টিমটা কি রেগুলার ট্রেন ধরে আসবে, খেলবে, আবার ফিরে যাবে? নাকি তারা 3 মাস পুরো টিম নিয়ে এখানে থেকে মাঠ ভাড়া করে প্র্যাকটিস করে ফুটবলটা খেলবে? জেলা লিগ রয়েছে, জেলার আমরা বয়সভিত্তিক লিগ করছি, আমরা একটা বাংলার ক্লাবদের নিয়েও একটা লিগের প্ল্যান করছি। এরকম বিভিন্ন প্ল্যান রয়েছে, কিন্তু সেগুলো সবকটাই তো মেটেরিয়ালাইজ করার টাইম লাগে। তো একটা প্ল্যানিং ফেজে রয়েছে, এরপরে হয়তো সেটা মেটেরিয়ালাইজ হবে। আমাদের একটা অল বেঙ্গল লিগ চালু করার পরিকল্পনা রয়েছে, সেটা হয়তো হবে আগামী দিনে। কিন্তু কোনো কিছুই ওভারনাইট হতে পারে না।
অনির্বাণদা, মন্ত্রী অরূপ বিশ্বাস কিন্তু এদিনে অভিযোগ করেছে যে কলকাতার লিগে 7 জন করে ভিন রাজ্যের ছেলে খেলছে, বাংলার ফুটবল এগোবে কি করে? এদিনও কিন্তু অভিযোগ ভিন রাজ্যের ছেলে আজকে থেকে খেলে না, কলকাতা লিগে চিরকালই ভিন রাজ্যের ছেলে খেলে। আমরা তাদেরকে আপন করে নিয়েছি তাদের নিজের মনে করে। আজকে কলকাতা লিগে সাবির আলীও খেলেছে, আজকে ভিক্টর লামালরাজও খেলেছে, আজকে একাধিক প্লেয়ার খেলেছে। আমি কার নাম বলবো না। রিসেন্টলি বললে ডেনসান দেবদাস খেলেছে এবং তারা কলকাতার মানুষ হয়ে গেছে একটা সময় এসে হয়তো। তো কলকাতা লিগের স্ট্যান্ডার্ড হাই, সারা ভারতবর্ষ থেকে লোকে খেলতে আসতে চায়। 2 নম্বর হলো আইএফএ ইজ আ অ্যাসোসিয়েশন অফ ক্লাবস। ক্লাবদের সুবিধা অসুবিধা দেখে আমাদের ডিসিশন নিতে হয় যে কোনটা বাস্তবায়ন সম্ভব, কোনটা বাস্তবায়ন সম্ভব না। আমরা আরবিট্রারিলি কোনো কিছু ক্লাবদের ঘাড়ে চাপিয়ে দিতে পারি না। আমরা যখন মিটিংয়ে বসেছিলাম, বাংলার ছেলে 4টে যে আমরা করেছি কনভিন্স ক্লাবদের, আমাদের কিন্তু ক্লাবদের কনভিন্স করতে হয়েছে যে এটা করা দরকার বাংলার ছেলে তুলে আনতে। আশা করি আগামী বছর আরও বাড়বে। এবং আরও যেটা বোঝবার ব্যাপার আছে, প্রিমিয়ার ডিভিশনের কথা যদি বলি, প্রিমিয়ার ডিভিশন ইজ দ্য ব্রেড আর্নার ফর বেঙ্গল ফুটবল। আজকে বেঙ্গল ফুটবলে যে টাকা পয়সা লাগে চালাতে খেলাগুলো, এই যে নার্সারি ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশন খেলা হয়, এর পুরো আর্থিক দায়টা কিন্তু প্রিমিয়ার ডিভিশন নেয়। প্রিমিয়ার ডিভিশন থেকে আমরা যে রোজগার করি সেই টাকাটার উপরে বাংলার সব ফুটবল চলে। তো যদি খেলার কম্পিটিশনের মান পড়ে যায় তাহলে দর্শক মাঠ বিমুখ হবে, টিভি চ্যানেলরা খেলা দেখাতে চাইবে না। সেক্ষেত্রে এই যে এত বড় একটা টাকার আর্থিক প্রয়োজন আমাদের বাংলার ফুটবলকে চালিয়ে যাওয়ার জন্য, সেই টাকাটা কোথা থেকে আসবে সেটা বুঝতে হবে। অনেক কিছু আমাদের বাংলার ফুটবলকে চালিয়ে যাওয়ার জন্য সেই টাকাটা কোথা থেকে আসবে সেটা বুঝতে হবে। অনেক কিছু থিওরিটিক্যালি ভাল লাগে, কিন্তু তার প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা বুঝতে হয়। তার যদি আমার আগের বছর যেটা ক্লাবদের সাথে কথা হয়েছিল, ক্লাবরা বলেছিল যে যদি এই বছর তারা ভালো মানের প্লেয়ার পায় তাহলে আগামী বছর হয়তো বাড়াতে পারে। এবং আমাদের বহু বছর লিগ বন্ধ ছিল, যার ফলে প্লেয়ার সাপ্লাই লাইনটা একটা ধাক্কা খেয়েছে। নিচের ডিভিশনের লিগ হয়নি, সেই ডিভিশনগুলো শুরু হয়েছে। তো একটা প্লেয়ার সাপ্লাই লাইন ক্রিয়েট করতে হবে যেখান থেকে নতুন ভালো প্লেয়ার উঠে আসবে, যারা এসে প্রিমিয়ার ডিভিশন খেলবে। আমরা যদি ভালো মানের প্লেয়ার ছাড়া বাইরের প্লেয়ার বন্ধ করে দিই তাহলে আমার খেলার মান কমে যাবে, কম্পিটিশনের স্ট্যান্ডার্ড কমে যাবে, সেক্ষেত্রে স্পন্সররা চলে যাবে, সেক্ষেত্রে টিভি চ্যানেল চলে যাবে, তখন ফুটবলটা তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা তো কোনো গ্রান্টের ওপরে আইএফএ চলে না, আইএফএকে কিন্তু নিজের টাকা নিজে জোগাড় করে চলতে হয়। সেই জায়গাটাও ভাবতে হবে। আইএফএ যদি ফিনান্সিয়াল ভাইবিলিটি হারিয়ে ফেলে, প্রধান দলগুলোর কোনো প্রতিনিধিকে আজকে দেখলাম না কেন? প্রধান দলের প্রতিনিধি ওদের এক তো ডুরান্ট চলছে, 2 নম্বর হলো ওনাদের রিসেন্টলি মোহনবাগান ডে গেল, আগামীকাল ইস্টবেঙ্গল ডে আছে। তো ওনারা এগুলো নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত আছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান 3 জন মূলত আসেন না, সেটা কিছু জানা নেই। তো আমার ধারণা ইস্টবেঙ্গলের আগামী দিন প্রোগ্রাম তাদের আসা সম্ভব নয়। মোহনবাগানের একদিন আগেই প্রোগ্রাম গেছে, সেই জন্য হয়তো তারা এত ব্যস্ততার মধ্যে ছিল, তারা আসতে পারেনি। মোহামেডানের প্রেসিডেন্ট আমাদের মেম্বার, কিন্তু উনি সচরাচর খুব বেশি আসেন না আইএফএতে, ওনারা নিজেদের কাজে ব্যস্ত থাকেন। এগুলো খুব বড় ক্লাব, এদের কর্মপরিধিটা অনেক বড় এবং অনেক কাজের চাপের মধ্যে থাকে। কিন্তু আমি যখনই এই ক্লাবগুলোটাকে সাহায্যের কথা বলেছি, তারা কিন্তু সবসময় আমাদের পাশে থেকেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।